ওকে ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট অফিস 2010 এক্সেলের ক্লাসে। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা এক্সেলের বিভিন্ন ফাংশনস নিয়ে আলোচনা করেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে ফর্মুলা এবং ফাংশন এক্সেলের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ফর্মুলা এবং ফাংশন সেগুলোর ব্যবহার আমরা আজকে শিখব। তো তার জন্য আমি একটা নতুন শীট নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি এখানে লিখলাম সে ফর এক্সাম্পল আমরা এর আগে একটা নেম লিস্ট তৈরি করেছিলাম, নিশ্চয়ই আমাদের মনে আছে, তাই না? নেম লিস্টটা শুরু হয়েছিল সুমন দিয়ে, নাকি? সুমনকে যদি আমরা এখন অটো ফিল করি, দেন আমরা নো সুমন বানানটা মনে হয় এস সুমন, না নাকি ভুল লিখলাম? না, তাও তো না। ওকে, আই ডোন্ট নো, মেবি লিস্টটা সেভ করা হয়েছিল কিনা। না, লিস্টটা মনে হয় সেভ করা হয়নি। আচ্ছা, যাই হোক, নো প্রবলেম, লিস্টটা সেভ করা হয়নি যার কারণে ওটা আসছে না। এনিওয়ে, আমরা এখানে কিছু হেডিং নিয়ে নিই, কেমন? ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে আমরা একটা মান্থলি এক্সপেন্সের হিসাব রাখবো, যে আমার ডেইলি কোন পারপাসে আমার কত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? মান্থ ওয়াইজ। ওকে, সো তার জন্য আমি শীটটার নাম একটু আগে পরিবর্তন করে নিই। শীটটার নাম আমি দিচ্ছি হচ্ছে জানুয়ারি। ওকে, সো জানুয়ারি। এখানে আমি কিছু কলাম হেডিং নিয়ে নিচ্ছি। আমি A3 তে লিখলাম ডেট, অ্যান্ড দেন B3 তে লিখলাম আমি প্রথম আমার এক্সপেন্সটা আমি ধরছি সে হাউস রেন্ট। আমি একটু শর্টকাটে লিখছি, সরি, হাউস রেন্ট। অ্যান্ড দেন আমি নিচ্ছি হচ্ছে সে ফর এক্সাম্পল আমার হাউস রেন্টের পরে কি থাকতে পারে? ট্রান্সপোর্ট থাকতে পারে, ট্রান্সপোর্ট। আর কি থাকতে পারে? আর আমরা ফুড থাকতে পারে আমাদের। তারপরে আমাদের আর কি থাকতে পারে? আমাদের মোবাইল পারপাসে খরচ হতে পারে, আমাদের রিক্রিয়েশন পারপাসে খরচ হতে পারে, আমাদের আর কি হতে পারে? আমাদের এক্সট্রা লিখে রাখলাম, কিছু এক্সট্রা পারপাস যদি থেকে থাকে, কেমন? তো আমরা এখানে ডেট এখানে আমি একটা ঘর ছেড়ে লিখছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। A5 এ আমি লিখছি 1 and then 2। ওকে, and then আমরা জানি কিভাবে অটোফিল করতে হয়, নাকি? 1 and 2 কে সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে যাব জানুয়ারি মাস, যেহেতু কত তারিখ হবে? 31 তারিখ। সো আমি এটাকে একদম 31 পর্যন্ত, যত দূর পর্যন্ত যাই 31 নিয়ে ছেড়ে দেব। 31 হয়ে গেল, 31 দিন, ঠিক আছে? সো আমরা প্রথম জানুয়ারির 1 তারিখে আমার হাউস রেন্ট কত দিচ্ছে? আমি যদি মান্থলি সে ফর এক্সাম্পল আমি যদি 15,000 টাকা ভাড়া দেই, তাহলে আমি পার ডেতে কত? 500 টাকার মতো পড়ছে আমার, ঠিক কিনা? সো আমি এটাকে 500 করে নিচ্ছি। ট্রান্সপোর্টের জন্য সে আমি আজকে হয়তো আমার ট্রান্সপোর্ট 100 টাকা গেল। ফুডের জন্য আমি হয়তো আজকে 150 টাকা খরচ করলাম। মোবাইলের জন্য মেবি আমি 100 টাকা খরচ করলাম। রিক্রিয়েশনের জন্য আমি হয়তো 250 টাকা খরচ করলাম। অ্যান্ড এক্সট্রা পারপাসে মেবি আজকে আমার কোনো খরচ হয়নি, ঠিক আছে? তো আমরা এখানে একটা টোটাল সেল করি, টোটাল। এই টোটাল সেলটাতে আমরা বের করব যে আমার 1 তারিখে টোটাল কত টাকা খরচ হয়েছে। ওকে, তো তার জন্য আমরা সর্বপ্রথম যে ফাংশনটা সহায়তা নেব সেটা হচ্ছে সাম ফাংশন। সাম যোগ করার জন্য আমাদের ফাংশনটা হচ্ছে সাম। তাহলে আমরা বলেছি আগেও যে ফাংশন অথবা ফর্মুলা শুরু করতে হবে সমান সমান দিয়ে। ওকে, সো আমরা লিখছি সমান সমান, এন্ড দেন ফাংশনটার নাম হচ্ছে সাম। ওকে, দেন আমরা একটা ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট, এন্ড দেন আমরা রেঞ্জটা বলে দেব যে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমি যোগ করতে চাই। সো ইন আওয়ার কেস আমাদের হাউস রেন্টটা হচ্ছে B5 এ। ওকে, আমি চাইলে হাতেও টাইপ করতে পারি, চাইলে মাউস দিয়ে ক্লিক করেও সিলেক্ট করে নিতে পারি। তো বেটার হচ্ছে মাউস দিয়ে ক্লিক করা, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন এখানে অটোমেটিক্যালি B5 চলে আসছে ক্লিক করার সাথে সাথে। এন্ড দেন যেহেতু আমরা রেঞ্জ নেব, রেঞ্জ নেওয়ার জন্য আমরা প্লাস ব্যবহার না করে আমরা কোলন ব্যবহার করব, কোলন, ঠিক আছে? তো কোলন ব্যবহার করার সাথে সাথে দেখেন আরো একবার B5 চলে আসছে, কিন্তু আমাদের কোলনটার পরে B5 তো না, আমরা অন্য সেলে মানে যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত যেতে হবে। সো আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে নিলাম, এন্ড দেন আমাদের লাস্ট সেলটাতে ক্লিক করলাম। লাস্ট সেল অ্যাকচুয়ালি এটা না, এটা এক্সট্রা পর্যন্ত হবে, কেমন? এখানে যদিও এক্সট্রাতে নাই, পরের সেলে কিন্তু এক্সট্রা থাকতে পারে, মানে পরের দিন আমার কিন্তু এক্সট্রা খরচ হতে
পারে। তো আমরা এই জন্য সেলটা এই পর্যন্ত নিলাম G5 পর্যন্ত। ওকে, দেন ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তাহলে একটা সিম্পল সাম ফাংশনের জন্য আমরা কিভাবে লিখলাম একটু খুব ভালো করে খেয়াল করেন আরেকবার। আমরা ইকুয়াল দিয়ে শুরু করেছি, তারপরে প্রথমে আমরা ফাংশনের নাম লিখেছি সাম ফাংশন, এন্ড দেন আমরা প্রথম ব্র্যাকেট ইউজ করেছি, এন্ড দেন আমি যেখান থেকে শুরু করে যেই পর্যন্ত ক্যালকুলেট করতে চাই তার প্রথম সেলটা, দেন কোলন তার শেষ সেলটা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেব। দেখেন এখানে 1100 চলে আসছে, এগুলো যোগ করলে আসলে 1100ই হবে। ওকে, এগুলো যে যোগ করলে 1100 হবে সেটা আপনি ক্যালকুলেটর ব্যবহার করে চাইলে ক্যালকুলেট করে দেখতে পারেন। এছাড়া আপনি যদি এগুলোকে সিলেক্ট করেন, ভ্যালুগুলোকে জাস্ট সিলেক্ট করেন, তাও দেখবেন যে আপনার স্ট্যাটাস বারে নিচে ডান দিকে দেখবেন আপনাকে সাম দেখাচ্ছে, টোটালটা কত হবে। ওকে, জুম বারটার বাম দিকে খেয়াল করবেন, সামটা দেখাবে। ওকে, সো এইভাবে আমরা দেখে নিতে পারি যে এক্স্যাক্টলি এটা যোগ করলে কত হবে। ওকে, তাহলে টোটালটা আমরা পেয়ে গেলাম, ঠিক না? এখন দেখেন আমরা শুধুমাত্র আজকে ফাংশনের কাজ শিখবো না, আমরা টোটালি কিভাবে এক্সেলের মাধ্যমে একটা কাজকে অটোমেট করা যায় সেটাও আমরা শিখবো। ফর এক্সাম্পল, আমি 2 তারিখে কিছু এক্সপেন্স লিখছি, 500, ট্রান্সপোর্ট সে 50, ফুড হয়তো বা 200, মোবাইল হয়তো বা 20 টাকা, রিক্রিয়েশন হয়তো বা নাই আজকে, কিন্তু এক্সট্রা পারপাসে আমার আরো 100 টাকা খরচ হয়েছে ফর এক্সাম্পল। ওকে, এন্ড দেন 3 তারিখে আমি লিখছি সে 500, এটা অলওয়েজ 500 থাকবে কারণ হাউস রেন্ট যেহেতু, ট্রান্সপোর্টটা এদিক সেদিক হতে পারে, আমি দিলাম ট্রান্সপোর্ট আজকে নাই। ফুড, আমি হয়তো আজকে বেশি বাসে গেস্ট আসছে, আমি 300 টাকা খরচ করলাম। মোবাইল হয়তোবা আমি আজকে একটু বেশি কথা বলেছি প্রিয়জনের সাথে নাকি, তো তার জন্য আমার খরচটা একটু বেড়ে গেল। 150 টাকায় হবে কিনা জানি না, ডিপেন্ড করবে আসলে কার সাথে কথা বলছেন তার উপরে। রিক্রিয়েশন কি, আজকে মনে করেন যে ছবি দেখতে গেলাম সিনেপ্লেক্সে, সো চলে গেল 1000 টাকা, কি এক্সট্রা কোনো খরচ নেই। এই তো এখন দেখেন আমরা এই পরের টোটালগুলো কিন্তু আমরা আর আলাদা করে ফাংশন বা ফর্মুলা লেখার প্রয়োজন নেই। আমরা অটোফিল শিখেছি। অটোফিল, আমরা প্রথম যে ভ্যালুটা বের করেছি সেই সেলটাতে গিয়ে আমরা এটাকে অটোফিল করব। অটোফিল করার জন্য আমরা এটাকে সিম্পলি ড্র্যাগ করে নিচে নামিয়ে রাখতে পারি। ওকে, তো দেখেন হয়ে গেল, বাকিগুলো ভ্যালু যোগ হয়ে চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে অটোফিল করে 31 তারিখ পর্যন্ত নিয়ে রাখি, তাহলে আমাকে পরবর্তীতে আর অটোফিলও করতে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? সে দেখেন আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে রাখলাম, এখন এগুলো 00 দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এখানে ভ্যালু দিব 4 তারিখ 500, ট্রান্সপোর্ট 100, ফুড 200, মোবাইল 50, রিক্রিয়েশন নাই, এক্সট্রা সে 200, দেখেন টোটালটা অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা আমাদের এক্সেলের মাধ্যমে কাজকে অটোমেট করতে পারি। এবং এটার মজার ব্যাপার হচ্ছে যে আপনি একবার করে রাখবেন, বাস কাজ শেষ, পরবর্তীতে আপনি শুধু ভ্যালু এন্টার করবেন, ক্যালকুলেশন ও নিজের মতো করে করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সাম ফাংশনটা অলরেডি দেখে ফেলেছি, ঠিক কি না? সো আমরা এখানে আরেকটা কলাম নিচ্ছি এভারেজ নামে, এন্ড দেন এখানে আমরা একটা কলাম নিচ্ছি ম্যাক্সিমাম নামে, দেন মিনিমাম নামে একটা নিলাম, দেন এখানে নিলাম হচ্ছে আমাদের মিনিমামের পরে নিলাম হচ্ছে সে কাউন্ট, কেমন, এন্ড দেন এখানে নিলাম কাউন্ট এ, এন্ড দেন এখানে নিলাম হচ্ছে ইফ, কেমন, এরকম নিলাম। আচ্ছা, তো দেখেন এখন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যখনই আমি ডান দিকে চলে যাচ্ছি আমার কিন্তু ডেট কলামটা আমি দেখতে পাচ্ছি না, কেমন, তাহলে আমরা কি করতে পারি? ফ্রিজ করে রাখতে পারি। তাহলে ফ্রিজ করার জন্য আমরা ইউজ করব বি কলামটা, এটাকে সিলেক্ট করে আমরা কোথায় যাব? ভিউ মেনু, ফ্রিজ পেন্স, এন্ড দেন ফ্রিজ পেন্স। ওকে, নাও আমি যতই ডান দিকে যাব আমার এখন আর প্রবলেম নেই, আমি ডেট কলামটা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি এখন এভারেজটা বের করতে চাই, এভারেজ বের করার জন্য আমাদের ফাংশন নেম হচ্ছে এভারেজ। ফাংশন নেম কি? এভারেজ। তাহলে আগের ফাংশন নেম কি ছিল? সাম, আর বাকিটা একই রকম, ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জটা, কেমন, তো রেঞ্জটা কত ছিল? রেঞ্জটা আবার একটু আমরা দেখি, এটা হচ্ছে B5 থেকে এটা হচ্ছে কোলন
B5 থেকে এক্সট্রা পর্যন্ত, তাই না? টোটালটা না, এক্সট্রা পর্যন্ত, কেমন? তাহলে এটা হচ্ছে G5, এন্টার। এভারেজ 220, মানে এখানে যে আমার যে টোটাল খরচটা হয়েছে 1100 টাকা 1 তারিখে, তার এভারেজ কত? এভারেজটা 220। ঠিক তেমনি ভাবে আমি যদি এটাকে অটোফিল করে নিচে নামিয়ে দিই, বাস আমার বাকিগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস আছে দেখেন, ডিভাইডেড বাই 0 দেখাচ্ছে। এটা আসলে এক্সেলের একটা এরর মেসেজ। আমরা আজকের ক্লাসে এরর মেসেজ নিয়ে আলোচনা করব। আপাতত এটা এভাবে থাক, আমি পরে আলোচনা করছি এটা নিয়ে আপনাদের সাথে। তারপর আসেন ম্যাক্সিমাম। যদিও আমরা কলাম হেডিংটা ম্যাক্সিমাম দিয়েছি, বাট আমাদের ফাংশনের নাম কিন্তু ম্যাক্স। তাহলে আমরা লিখব ইকুয়ালস ম্যাক্স এন্ড দেন ওই আগের মতো কত কত ছিল, B5 থেকে কোলন G5, কেমন? B5 থেকে G5 হয়ে গেল। দেখেন 500 হচ্ছে ম্যাক্সিমাম। দেখেন এখানে ভ্যালুগুলো যে আছে এর মধ্যে 500ই কিন্তু ম্যাক্সিমাম, ঠিক কি না? সবচেয়ে বড় যেটা ম্যাক্সিমাম, সবচেয়ে বড় যেটা। ঠিক তেমনি ভাবে মিনিমামের জন্য কি আমি এখন দেখেন আমি আরেকটু শর্টকাটে করছি। আমি পুরো ওই আগের ফর্মুলাটাকে কপি করে পরেরটাতে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে শুধু আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। যেমন এখানে হচ্ছে মিন হবে ম্যাক্সের জায়গায়, আর এটা হবে হচ্ছে B5 থেকে কি G5, নাকি G5 বাস। তো আপনি চাইলে এভাবে ফর্মুলা বাদ থেকেও আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন মিনিমাম 100 বেরিয়েছে, কারণ এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে 100 ট্রান্সপোর্টে, দেখেন, আর মোবাইল 100, বাকিগুলো কিন্তু বেশি। ওকে, তো আসলে আমাদেরকে মিনিমাম বের করে দিচ্ছে কি লোয়েস্ট ভ্যালুটা, আর ম্যাক্সিমাম বের করে দিচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা। তো আমি এটাকেও চাইলে এভাবে নামিয়ে রাখতে পারি, অটোফিল করে রাখতে পারি, এখানে অটোফিল করে রাখতে পারি। তো দেখেন এখানে 1000 একটা ম্যাক্সিমাম আছে, তার মানে এই দিন আমার 1000 টাকার একটা খরচ আছে, যেটা সবচেয়ে রিক্রিয়েশনটা। সেদিন আমরা সিনেপ্লেক্সে ছবি দেখেছিলাম, নাকি? আচ্ছা, তারপর কাউন্ট। কাউন্ট এগেইন আমরা ইকুয়ালস COUNT কাউন্ট ব্র্যাকেট B5 কোলন G5, নাকি? ব্র্যাকেট এন্টার। 5 কেন? কারণ দেখেন এখানে আমার B5 এ হাউস রেন্ট এখান থেকে যদি শুরু করি 1, ট্রান্সপোর্ট 2, ফুড 3, মোবাইল 4, রিক্রিয়েশন 5, এক্সট্রা কিন্তু নাই, এক্সট্রাতে কিছু নেই, ঠিক কি না? তো যার কারণে এটা কত বেরিয়েছে? 5। ওকে, এখন আপনি যদি এটাকে অটোফিল করে নিচে নামান, দেখবেন যে কোথাও কোথাও হচ্ছে আরো আছে, মানে ওখানে দুইটা ফিল্ডেই ভ্যালু নাই, কি? আবার যদি আমি সবগুলো ফিল্ডে ভ্যালু দিই, সে এখানে আমি দিচ্ছি একটা 5 তারিখের ইয়েটা 100, 300, 500, মোবাইল 200, রিক্রিয়েশন 500, এক্সট্রা 300, এরকম দিলাম। দেখেন টোটালটা অটোমেটিক্যালি বেরিয়েছে, এভারেজটা অটোমেটিক্যালি বেরিয়েছে, ম্যাক্সিমামটা অটোমেটিক্যালি বেরিয়েছে, মিনিমামটা অটোমেটিক্যালি বেরিয়েছে, কাউন্টটাও অটোমেটিক্যালি বেরিয়েছে, এবং 6 দেখাচ্ছে, বিকজ এখানে প্রত্যেকটা ফিল্ডে আমাদের ভ্যালু ছিল। ক্লিয়ার? ওকে, এন্ড দেন আমরা বলছিলাম কাউন্টটা শুধুমাত্র নাম্বারের উপরে হয়, টেক্সটের উপরে কাউন্ট হয় না। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে হাউস রেন্ট থেকে এই ইয়ে পর্যন্ত এক্সট্রা পর্যন্ত কতগুলো কলাম আছে, কেমন? তাহলে আমরা একটু কাউন্ট করি। ইকুয়ালস হাউস রেন্টটা শুরু হয়েছে কোথা থেকে? হ্যাঁ না, B5 এ তো ভ্যালু B3 থেকে, B3 কোলন G3, কেমন? 5 এ তো ভ্যালু ছিল G3, এই ইকুয়াল টু কাউন্ট এ ব্র্যাকেট B3 কোলন G3, এন্টার। দেখেন 6 বের করে দিয়েছে, 6টা কলাম। কি বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তো মনে করেন এখানে আমরা দেখছি কিছু কিছু জায়গায় 1100, কিছু কিছু জায়গায় 870, কিছু কিছু জায়গায় 1950, কিছু 1050, 2300 এরকম আছে, কেমন? তো আমি মনে করেন এখানে এরকম একটা কন্ডিশন বের করতে চাই, সে এখানে লিখলাম যে ইফ, না এখানে লিখলাম যে টু মাচ
এক্সপেন্স, তো কলাম করলাম যে টু মাচ এক্সপেন্স। অর্থাৎ আমরা এখানে বের করতে চাই যেদিন আমার 1000 টাকা বা তার চেয়ে বেশি খরচ হয়েছে সেদিন এখানে যেন শো করে যে টু মাচ এক্সপেন্স। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা কি একটা কন্ডিশন না, যে যেদিন আমার 1000 টাকা বা এর চেয়ে বেশি খরচ হবে সেদিন যেন আমাকে এরকম শো করে টু মাচ এক্সপেন্স। কথা কি বোঝা গেল? তো তার জন্য আমরা এখানে লিখছি ইফ ফাংশনের জন্য আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে ফর্মুলাসে গেলে আমরা দেখব এখানে বাম দিকে সর্বপ্রথম যে ফাংশন লাইব্রেরি গ্রুপটা আছে তার মধ্যে ইনসার্ট ফাংশন বলে একটা আইকন পাবো। কেমন? ইনসার্ট ফাংশনে ক্লিক করবে এবং এখানে দেখেন সিলেক্ট এ ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশনের নাম আছে, মানে যে সমস্ত ফাংশনগুলো নরমালি এক্সেল ব্যবহার করে তার একটা লিস্ট। তো এর মধ্যে আমরা ইফটাকে নিব। ইফ, যেহেতু আমাদের ইফ ফাংশনটা আমরা ব্যবহার করতে চাই, যখনই আমরা ইফটাকে নিয়েছি দেখেন নিচে কিছু কথা চলে আসছে। ইফ ব্র্যাকেটে বলছে লজিক্যাল টেস্ট, তারপর বলছে ভ্যালু ইফ ট্রু, তারপর বলছে ভ্যালু ইফ ফলস। তার মানে হচ্ছে ইফ ফাংশন প্রথমে যেটা টেস্ট করবে সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট করবে। কি টেস্ট করবে? ওই সেলের ভ্যালুটা কত, এটা হচ্ছে টেস্ট। যদি দেখে সে 1000 বা তার চেয়ে বেশি তাহলে কি বলছে ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলস। যদি ট্রু হয় তাহলে কি হবে, যদি ফলস হয় তাহলে কি হবে। কেমন? আচ্ছা, তো আমরা ইফ ফাংশনটা নিলাম, দেন ওকে। দেখেন এইরকম একটা বক্স আসবে, ফাংশন আর্গুমেন্টস বক্স। ঠিক আছে, এই যে লজিক্যাল টেস্ট। তাহলে লজিক্যাল টেস্ট আমরা কার উপরে করব? আমরা করব ওই সেলটার উপরে। কোন সেল? টোটাল আমরা যে সেলে বের করেছি, টোটালটা বের করেছি আমরা যেই সেলে, ওই সেলের উপরে। আচ্ছা, তাহলে লজিক্যাল টেস্ট S5 বলছি গ্রেটার দেন ইকুয়াল টু 1000, গ্রেটার দেন ইকুয়াল টু 1000, তার মানে 1000 বা তার বেশি যদি হয় সে লজিক্যালি টেস্ট করবে যে এই সেলে যদি 1000 বা তার বেশি হয় তাহলে কি হবে, ভ্যালু ইফ ট্রু। যদি সত্য হয় আমি এখানে লিখবো যে টু মাচ এক্সপেন্স। ওকে, আর যদি ফলস হয় তাহলে কি লিখবো, যে ইটস ওকে, এরকম কিছু একটা। ঠিক আছে, আচ্ছা দেন ওকে। এখন দেখেন আমাদের এখানে দেখাচ্ছে টু মাচ এক্সপেন্স, কারণ এই দিন 1000 এর বেশি হয়েছে। ঠিক আছে, এবার আমি এটাকে অটো ফিল করে নিচে নামাই, দেখেন আমার কিছু কিছু জায়গায় ইটস ওকে দেখাচ্ছে, তার মানে ওখানে 1000 টাকা কম। আমরা একটু দেখে আসি ইটস ওকে। ইটস ওকে টোটাল এই যে 870 টাকা। ওকে, সো এইভাবে আপনি চাইলে পাস ফেল বের করতে পারেন। 80 বা তার বেশি যারা পাবে তারা পাস করবে, এর কম যারা পাবে তারা ফেল। ক্লিয়ার? তো এটা আপনাদের হোম টাস্ক। কিছু স্টুডেন্টের নাম লিখবেন, কিছু সাবজেক্ট লিখবেন, লিখে ভ্যালু বসাবেন, ভ্যালু বসিয়ে টোটাল বের করবেন, টোটাল বের করে তারপরে এর পরের কলামটাতে নাম দিবেন হচ্ছে পাস অবলিক ফেল, পাস অবলিক ফেল। তো ওখানে আপনার ভ্যালুটা এইভাবে আমরা ইফ ফাংশনের মাধ্যমে বের করব, কারা কারা পাস করলো কারা কারা ফেল করবো। ওই টোটালগুলো যখন বের করবেন তখন খেয়াল রাখবেন যে কিছু কিছু জায়গায় যেন আপনার অ্যাভারেজটা, টোটালের পরে আরেকটা কলাম বের করবেন অ্যাভারেজ নামে, অ্যাভারেজটা বের করবেন, কারো কারো যেন 80 হয়, কারো কারো 80 বেশি হয়, কারো কারো 80 কম হয়। কেমন? তাহলে আপনার কন্ডিশনটা কার উপরে হবে, অ্যাভারেজের উপরে। ঠিক আছে, অ্যাভারেজে যারা 80 বেশি পেয়েছে বা 80 বা 80 বেশি পেয়েছে তারা পাস, 80 বা 80 কম পেলে তারা ফেল করবে। 79 পেলেও ফেল, 80 পেলে পাস, 80 উপরে গেলে পাস। কেমন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন দেখেন আপনি যদি চান যে টোটালের পরে আপনি আরেকটা কলাম এখানে বের করবেন, টু মাচ এক্সপেন্সের পর আমি এখানে আরেকটা কলাম নিচ্ছি, সে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালটা কি হবে তাহলে? সরি, আমার স্পেলিং মিস্টেক। গ্র্যান্ড টোটালটা কি হবে? হ্যাঁ, গ্র্যান্ড টোটালটা কি হবে? টোটালের টোটাল। গ্র্যান্ড টোটাল কি টোটালের টোটাল না? তাহলে আমার টোটালটা কি? আমার টোটালটা কোথায় বের করেছি আমি? এই হচ্ছে টোটাল। তাহলে এটা কত? এটা হচ্ছে H5। কেমন? তাহলে এটা H5 থেকে কত পর্যন্ত যাবে? এটা H5 থেকে এটা H35 পর্যন্ত যাবে, পুরো মাসের তো। ঠিক আছে,
তাহলে আমরা এখানে আমাদের ফাংশনটা কিরকম লিখবো, গ্র্যান্ড টোটালের এখানে আমরা লিখবো যে ইকুয়ালস সাম ব্র্যাকেট h5 কোলন h35 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এখন এই পর্যন্ত আমার 7270 টাকা খরচ হয়েছে। সো আমি কত তারিখ পর্যন্ত ভ্যালু দিয়েছি, 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখের মধ্যে যদি 7000 টাকা খরচ হয়, তাহলে আফটার এ মান্থ আপনার ধরে নিতে পারেন যে 6-7-42 প্রায় 42,000 টাকা আপনার খরচ হতে পারে। এটা মানে এইটার উপরে বেস করে, এই 5 দিনের খরচের উপরে বেস করে, কম বেশি তো হতেই পারে, ঠিক কি না? ওকে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস একটু বের করি যে ব্যাংকে কত টাকা আছে, ওখান থেকে এটা মাইনাস করলে আমার কাছে অ্যাকচুয়ালি ব্যাংকে কত টাকা আছে, এরকম কেমন পারি না? আচ্ছা, তো তার জন্য আমরা এখানে মানে আমি অ্যাকচুয়ালি যেটা করতে চেষ্টা করছি সেটা হচ্ছে একটা টোটাল সফটওয়্যার সলিউশন দিচ্ছি আপনাদেরকে, যেটা আপনি ছোটখাটো বাসা বা অফিসে ইউজ করতে পারবেন, কেমন? তো এখানে আমরা দিচ্ছি ফর এক্সাম্পল এরকম সে এখানে আমরা বের করছি যে ক্যাশ ইন হ্যান্ড, ওকে, এন্ড দেন আমি উপরে কোথাও একটা জায়গায় লিখলাম সে এখানে লিখলাম যে ব্যাংক সমান, এখানে লিখলাম হচ্ছে পরের সেলে লিখলাম হচ্ছে সে 50,000 টাকা, ওকে। আচ্ছা, একটু খেয়াল করবেন আমি ব্যাংক ইকুয়ালস লিখেছি এবং একই সাথে ওই সেলে কিন্তু 50,000 লিখিনি, পরের সেলে এসে 50,000 লিখেছি, কারণ ক্যালকুলেশন করতে গেলে একই সেলে যদি টেক্সট এবং নাম্বার থাকে সেটার উপরে ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটা সেপারেট করে নিতে হবে, আমি তাই করেছি, কেমন? তাহলে আমার ক্যাশ ইনটা অ্যাকচুয়ালি কি হবে, ক্যাশ ইন হ্যান্ডটা ইকুয়ালস আমার ব্যাংকে কত আছে, এটা আছে O1 এ আছে সেল ভ্যালুটা, এন্ড দেন মাইনাস কাকে মাইনাস করব, গ্র্যান্ড টোটালকে, কি দেন এন্টার, এই 42,730 টাকা এখনো আছে, ওকে। সো নাও আমরা দেখি যে যখন আমরা অন্যান্য জায়গায় চেঞ্জ করছি তখন এখানে চেঞ্জ হচ্ছে কিনা, কেমন? আচ্ছা আসি, তাহলে আমরা একটু 6 তারিখে কিছু ভ্যালু দেই। আমি 6 তারিখে ভ্যালু দেওয়ার জন্য আমি আর টাইপ করলাম না, এগুলোকে আমি কপি করে নিচে নিয়ে পেস্ট করলাম। এখানে কিছু ভ্যালু আমি চেঞ্জ করে দিই, 1000 দিয়ে দিলাম, আবার পেস্ট করলাম, কপি করলাম, এন্ড দেন আবার এখানে পেস্ট করলাম, এটাকে আমি করে দিলাম 700। সো কিছু চেঞ্জ করলাম আর কি, কেমন? আচ্ছা, টোটাল চলে আসছে অটোমেটিক্যালি, এন্ড দেন অ্যাভারেজ চলে আসছে অটোমেটিক্যালি, দেন ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট এভরিথিং ইজ দেয়ার, টোটাল টু মাচ এক্সপেন্স, এটাও টু মাচ এক্সপেন্স দেখাচ্ছে, এন্ড দেন গ্র্যান্ড টোটাল দেখেন ইনক্রিজ করেছে কিন্তু গ্র্যান্ড টোটাল, এন্ড দেন ক্যাশ ইন হ্যান্ডও কিন্তু কমে গেছে, ওকে। It's easy, okay. For a driver it is easy to drive, but who is not a driver it is not easy to drive, understand? So that is all about our formulas and functions, okay. এছাড়া আমাদের আজকে আরো কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে একটা হচ্ছে আপনার নেম গ্রুপস অফ ডেটা, এন্ড দেন ফাইন্ড এন্ড কারেক্ট এররস ইন ক্যালকুলেশনস, এই দুটো নিয়ে আমরা একটু দেখি কি করা যায়। তাহলে আমি এখানে একটা নেম গ্রুপিং অফ ডেটা, আমি এখানে একটা কিছু ভ্যালু টাইপ করে রেখেছি অলরেডি, যাতে আমার টাইম কম লাগে। সো দেখেন এখানে আমি কিছু ভ্যালু টাইপ করেছি, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, আটলান্টিক, নর্থ সেন্ট্রাল, মিড ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, মাউন্টেন ওয়েস্ট, নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল নামে, অ্যান্ড দেন এখানে আমরা কিছু টাইম দিয়ে রেখেছি, এবং এখানে আমি কিছু ভ্যালু দিয়ে রেখেছি, অর্থাৎ নর্থ ইস্টে 5টায় বা 7টায় বা 9টায় বা 11টায় বা 1টায় বা 3টায় ভ্যালুগুলো কখন কোথায় কিরকম, ঠিক আছে। এখন আমরা একটু আগে নরমাল সামের কাজ দেখেছি, সাম করে কিভাবে ভ্যালুগুলো টোটাল বের করতে হয়, এটা আমি টোটাল লিখলাম কলামটা, ঠিক আছে, ওকে। সো আমরা এখন দেখব যে আমরা কিভাবে ভ্যালু দিয়ে নেম গ্রুপ তৈরি করতে পারি এবং সেই নেম গ্রুপ দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা আপনার ক্যালকুলেশনটাকে আরো 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 ফাস্টার করে দেবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখি নেম গ্রুপ কি করে তৈরি করতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি আটলান্টিকের জন্য একটা নেম গ্রুপ তৈরি করতে চাই বা নর্থ সেন্ট্রালের জন্য একটা নেম গ্রুপ তৈরি করতে চাই, তাহলে আমরা পুরো এরিয়াটাকে আগে সিলেক্ট করে নিলাম নর্থ সেন্ট্রালের,
নট সেন্ট্রাল এবং তার ভ্যালুগুলো নিয়ে যতটুকু আছে ততটুকুকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। একটু ভালো করে কেয়ারফুলি দেখেন কি করছি আমরা, নেম সহ। ওকে, এন্ড দেন আমরা ফর্মুলাসে যাব, ফর্মুলাস ট্যাবে, ওখান থেকে আমরা চলে যাব ডিফাইন্ড নেমস গ্রুপে। ডিফাইন্ড নেমস গ্রুপে আমরা একটা অপশন পেয়ে যাব যে ডিফাইন নেম, ডিফাইন নেম, ওখানে ক্লিক করলে আমরা একটা অপশন পেয়ে যাব সেটা হচ্ছে ডিফাইন নেম নামে। কেমন, এখানে ক্লিক করলে আমার কাছে একটা বক্স আসবে যে আমার এই যে নামটা, এই গ্রুপের নামটা কি হবে। সো বাই ডিফল্ট আপনার যে নামটা আছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে, নর্থ সেন্ট্রাল। কেমন, নর্থ আন্ডারস্কোর সেন্ট্রাল নামে অলরেডি একটা নাম চলে আসছে। এন্ড দেন আমি বললাম ওকে। তো দেখেন এখন আমরা যদি টোটাল বের করি, খুব ভালো করে খেয়াল করেন, আমরা এখন টোটাল বের করছি একটু অন্যভাবে, ইকুয়ালস সাম। নর্মালি যেভাবে আমরা ফাংশন ইউজ করি সাম ফাংশন, দেন ব্র্যাকেট ইউজ করেছি, ব্র্যাকেট, এবং আমাদের ওই নেম গ্রুপটার নাম কি ছিল, নর্থ আন্ডারস্কোর সেন্ট্রাল। আমি আর এখন কোনো সেলের নাম্বার লিখছি না, সিম্পলি আমরা ওই নেম গ্রুপটার নাম লিখব, NO আর এই যে চলে আসছে দেখেন নর্থ সেন্ট্রাল চলেও আসছে এখানে। কেমন, এখানে ডাবল ক্লিক করেন নর্থ সেন্ট্রালে, আপনি চাইলে হাতেও টাইপ করতে পারেন। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখেন পুরো ভ্যালুটা চলে আসছে। কিন্তু আগেই তো আমরা গ্রুপ করেই রেখেছি। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান স্পিড আপ ইউর ক্যালকুলেশন, খুব দ্রুত করতে পারবেন ক্যালকুলেশন। ঠিক আছে, সো একটা রেঞ্জের উপরে চাইলে আমরা এইভাবে কি করতে পারি, একটা গ্রুপ তৈরি করে নিতে পারি। তখন সামটা করবো হচ্ছে ওই গ্রুপটাকে, ওই গ্রুপ ওই নামটাকে সাম করলে আমার পুরো সামেশনটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আমরা আজকে দেখব কিছু এরর নিয়ে। আমাদের এক্সেলে কিছু এরর দেখায় কখনো কখনো, সেই এররগুলো কেন হয় এবং সেই এররগুলো নিয়ে আমরা কি করতে পারি তার জন্য, এগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু এররগুলো খুব ভালো করে মনে রাখবেন। আমি এখানে এক্সেল এরর মেসেজ অ্যান্ড ডিপেন্ডেন্সিসের কিছু লিস্ট তৈরি করে রেখেছি, আমি সেগুলো নিয়ে একটু ডিসকাস করছি আপনাদের সাথে। ফর এক্সাম্পল, প্রথম যে আমরা এরর মেসেজটা দেখতে পাচ্ছি, এখানে হ্যাশ হ্যাশ সাইন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে নিই আরেকটু, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। দেখা যাচ্ছে? এবার জুম করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি যে সেলটা সিলেক্ট করেছি ওখানে হ্যাশ হ্যাশ দেখাচ্ছে। ওকে, এটা আসলে কোনো ভুল না, যদিও আমরা এক্সেলে এটাকে এরর মেসেজ বলি। এই অ্যাকচুয়ালি দিস ইজ নট এরর মেসেজ, আমার কাছে মনে হয় এটা এরর মেসেজ না। কেন বলছি, এই হ্যাশেসটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার কন্টেন্টের চাইতে আপনার সেলের সাইজটা ছোট হবে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি এখানে কিছু একটা লিখেছি যেটা আসলে সেলটার চাইতে সাইজ ছোট, মানে এটার জন্য সেলটা আরো বড় হওয়া দরকার ছিল। তো যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, অটোফিট করি, অটোফিটের কথা মনে আছে আমাদের, ডাবল ক্লিক, দেখেন এটা কিন্তু এখন ফিট হয়ে গেছে অটোমেটিক্যালি। কথা কি বুঝতে পেরেছেন? যখনই আমি এটাকে ছোট করে দিচ্ছি তখনই এটা হ্যাশ হ্যাশ আকারে দেখাচ্ছে। ওকে, সো যখনই আমরা কোনো কিছু লিখবো এবং সেটার সাইজ আমার সেলের সাইজ থেকে অনেক বড় হয়ে যায়, ফর এক্সাম্পল আমি এখানে কিছু টাইপ করছি এরকম, সে 1 2 5 6 7 8 9 এরকম কিছু একটা টাইপ করলাম, দেখেন আমি যখন বাইরে ক্লিক করছি তখন এখানে হ্যাশ হ্যাশ দেখাচ্ছে, বিকজ এই যে নাম্বারটা আমি টাইপ করলাম এটা আমার সেলের সাইজ থেকে অনেক বেশি। কিন্তু যখনই আপনি এটাকে অটো ফিট করবেন তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি আবার ফিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই প্রথম এরর মেসেজটা কি বোঝা গেল? হ্যাশ হ্যাশ এরর মেসেজ কখন হবে? তাহলে কি বলবো আমরা, কখন এই হ্যাশ হ্যাশ এরর মেসেজ পাবো? যখন আমার কন্টেন্টটা সেলের সাইজ থেকে বড় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেফ নামে একটা এরর মেসেজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাশ রেফ এন্ড এক্সক্লামেটরি সাইন, যেটাকে আমরা রেফারেন্স এরর বলি। কেমন? রেফারেন্স এরর মেসেজ মানে হচ্ছে যে আপনি হয়তোবা 3টা সেল নিয়ে একটা যোগ করেছেন বা 5টা সেল নিয়ে একটা যোগ করেছেন, যার মধ্যে থেকে একটা সেলকে আপনি ডিলিট করে দিয়েছেন। সেল ডিলিট করা বলতে এখানে ভ্যালু ডিলিট করা বোঝাচ্ছে না, সেলই ডিলিট করা হয়ে গেছে, ওই সেলটাই নেই। কেমন? তখনই দেখবেন যে আপনি এরকম একটা রেফারেন্স এরর মেসেজ পাবেন, কারণ সে তো ওই সেলগুলো নিয়েই ক্যালকুলেশনটা করেছিল, এখন একটা সেল চলে গেছে, যার কারণে সে আর টোটাল ক্যালকুলেশনটা বের করতে পারছে না। বুঝা যাচ্ছে কথাটা? দেখেন আমি এখানে টাইপ করছি, সে ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করছি 100 and then 200 then 500। ওকে, আমি এখানে যোগ করছি ইকুয়ালস দিস ওয়ান
plus this one plus this one and then enter. ওকে, and then এখান থেকে আমি কোন একটা সেলকে ডিলিট করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, কিবোর্ড থেকে ডিলিট করছি। দেখেন এখনো কিন্তু আমি কোনো এরর মেসেজ পাইনি, ডিলিট করেছি, এটা কমে 600 হয়ে গেছে। তো আমরা বলছি কখন আমরা এরর মেসেজটা পাবো, যখন সেলটাকে ডিলিট করব। সেলটা ডিলিট করার জন্য রাইট ক্লিক করে আপনি বলবেন কি ডিলিট। ওকে, কিবোর্ড থেকে ডিলিট না, রাইট ক্লিক করে ডিলিট, তখন কিন্তু সেল ডিলিট হয়ে যাবে। দেখেন বলছে যে ডিলিট সেল, বললাম ওকে, দেখেন এখন আপনার এই মেসেজটা পেয়েছি আমরা। ওকে, তো মনে থাকবে যে রেফারেন্স এরর মেসেজটা আমরা কখন পাবো, যখন আমার ক্যালকুলেশন থেকে কোনো একটা সেলকে ডিলিট করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আমাদের কাছে আরো কিছু অপশন আছে। সে এখানে ভ্যালু এরর, ভ্যালু এররটা হ্যাশ ভ্যালু এক্সক্লেমেটরি সাইন, এই এররটা আমরা কখন পাবো? এই এররটা আমরা তখনই পাবো যখন আমরা টেক্সটের সাথে নাম্বারকে যোগ করার চেষ্টা করব। কেমন? টেক্সটের সাথে নাম্বারকে, ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম সে মাসুদ, মাসুদের সাথে আমি হয়তো 500কে বলছি ইকুয়ালস মাসুদ এন্ড প্লাস 500, দেন এন্টার। তাই মাসুদের সাথে কখনো 500 এর যোগ হবে? হবে না। এই কারণে সে আমাকে দেখাচ্ছে হ্যাশ ভ্যালু এরর, ভ্যালু এরর। কেমন? ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আর কি আছে? আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম বলে একটা এরর আছে, নেম, হ্যাশ নেম এন্ড দেন কোশ্চেন মার্ক। নেম এররটা কখন হবে? নেম এররটা তখনই হবে যখন আমার ফাংশনের নাম ভুল করব। ফাংশনের নাম যদি আমি ভুল করি তখনই হ্যাশ নেম কোশ্চেন মার্ক এররটা আসবে। কেমন? ফর এক্সাম্পল আমরা এখানে যদি লিখি সে 500 200 300 equals sum bracket this one colon last one bracket close enter, কি বেরোলো আমার ভ্যালুটা। এখন আমি যদি আমার এই ফর্মুলা বার থেকে সামটাকে স্যাম করে দিই, স্যাম দিলাম, এন্টার, এখন দেখেন হ্যাশ নেম ওয়াট, কারণ সাম বলে ফাংশন এক্সেল চিনে, স্যাম বলে কোনো ফাংশন এক্সেল চিনে না, ওর কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা ফর্মুলা আছে বা কোনো একটা জায়গায় আমরা চাচ্ছি যে সে ধরেন আমরা এখানে এই ভ্যালুটাকে আমরা হয়তোবা 0 দিয়ে ভাগ করতে চাচ্ছি, এরকম সিচুয়েশনে আমরা এই ধরনের এরর মেসেজ পাবো। কেমন? সে মনে করেন এখানে আমরা লিখলাম 50, এখানে লিখলাম 15, এখানে বললাম ইকুয়ালস এটা ইনটু এটা and then enter 750। কেমন? এখন এই 750টাকে যদি আমরা বলি যে ইকুয়ালস 750 ডিভাইডেড বাই 0 এন্টার। কেমন? তো যখনই আমরা 0 দিয়ে ভাগ করার চেষ্টা করব তখন আমরা এই ধরনের এরর মেসেজ পেয়ে যাব। ক্লিয়ার? তো আমাদের এই ছিল এরর মেসেজগুলো, এগুলো খুব ভালো করে মনে রাখবেন, পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এই এরর মেসেজগুলো। এছাড়া আমরা আজকে আরো কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সিস অর্থাৎ কোন সেলটা কোন সেলটার সাথে ডিপেন্ডেন্ট। কেমন? ফর এক্সাম্পল সে ধরেন আমি এখানে লিখলাম 500, ওকে, একটু ভালো করে খেয়াল করেন, আমি যে 500 লিখেছি এই সেলটার নাম কি? সেলটার নাম হচ্ছে S4। ওকে, আমি এখানটাতে নিচে এসে এখানে লিখলাম ইকুয়ালস S4, ওই সেলটাই ইকুয়ালস S4। যদি আমি এন্টার প্রেস করি কি হবে? S4 এ যে ভ্যালুটা আছে এই সেলেও সেই ভ্যালুটাই চলে আসবে, ঠিক কি না? তার মানে কি এই সেলটা এই সেলটার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক কি না? তার মানে এখানে যদি কিছু চেঞ্জ হয় এখানেও চেঞ্জ হবে। ওকে, আমি এখানে যদি 800 করি, দেখেন এন্টার দিলাম, এখানেও 800 হয়ে গেছে। কি আমি যদি এখানে লিখি হাসান, এন্টার, ওখানেও হাসান হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো এই ডিপেন্ডেন্সিটা আমরা কিভাবে দেখবো? দেখেন, ডিপেন্ডেন্সি দেখার জন্য আমরা চাইলে আমাদের ফর্মুলাস ট্যাবে চলে যাব। ফর্মুলাস ট্যাবে দেখবেন যে ফর্মুলা অডিটিং যে সেকশনটা আছে, ফর্মুলা অডিটিং, ওখানে দেখবেন যে ট্রেস ডিপেন্ডেন্টস বলতে একটা কথা আছে, ট্রেস
ডিপেন্ডেন্স এখানে ক্লিক করেন আপনি আগে ওই সেলটাকে ক্লিক করেন যেই সেলটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ক্লিক করেন দেখেন দেখাচ্ছে আপনার ডিপেন্ডেন্সিটা আপনার এই সেলের সাথে কোন সেল ডিপেন্ডেন্ট সেটা দেখাচ্ছে একটা অ্যারো মার্কস দিয়ে ক্লিয়ার ঠিক তেমনি ভাবে আমরা যদি এখানে কিছু যোগ করি সে এখানে 100 প্লাস 200 500 প্লাস 600 এন্ড দেন এখানে এসে আমি এটা যোগফল বের করছি ইকুয়ালস দিস ওয়ান প্লাস দিস ওয়ান প্লাস দিস ওয়ান এন্ড দেন এন্টার ওকে নাও আমরা যদি বলি যে ট্রেস ডিপেন্ডেন্স দেখেন এখন কিন্তু আর ট্রেস ডিপেন্ডেন্স দেখাচ্ছে না এখন আমরা ট্রেস ডিপেন্ডেন্স ট্রেস প্রেসিডেন্স দেখতে পারবো অর্থাৎ এই সেলটা কোন কোন সেল নিয়ে যোগ হয়ে টোটাল ভ্যালুটা আসছে সেইটা আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমরা ইউজ করব হচ্ছে ট্রেস প্রেসিডেন্স ওকে তো ডিপেন্ডেন্সি ইউজ চেক করার জন্য আমরা দেখব হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্স অপশনটা আর কোন কোন সেল নিয়ে আমার এই ভ্যালুটা বেরিয়েছে সেটা চেক করার জন্য আমরা দেখব হচ্ছে ট্রেস প্রেসিডেন্স এই অপশনটা কেমন আচ্ছা এখানে একটা অপশন আছে দেখবেন রিমুভ অ্যারোস যদি আমরা অ্যারোগুলো রিমুভ করতে চাই এখানে ক্লিক করে আমরা বলবো রিমুভ অ্যারোসে ক্লিক করে দেব দেন অ্যারোস গুলো রিমুভ হয়ে যাবে ঠিক আছে I guess too much for today that is all you guys take care I'll see you guys in my next videos till then have a good day bye bye